ফ্যাসিবাদ চরমপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে সতর্ক থাকতে বললেন তারেক রহমান। ন্যায়ভিত্তিক দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কিছুদিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। আগামী ৫-৬ দিন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। জুলাই সনদের খসড়া দ্রুত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাতে চায় কমিশন। সনদ ঘোষণার দাবিতে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ। লজ বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের ৭ সদস্যের বিচার শুরু। ১১ই আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু। বিনিয়োগ বাড়ানো কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয় বললেন গভর্নর। নির্বাচনের পর দেশের বিনিয়োগ এমনিতেই বাড়বে বলে আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশে আবারও যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক সভা হয়েছে। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্বজনদের আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমাদেরকে আপনাদের সম্মান প্রয়োজন নাই, কোনো ক্রেস্টের প্রয়োজন নাই, শুধু আমরা মারা বিচারটা চাই। বিচারটা করেন, আমাদের সন্তান হত্যার বিচার চাই। আমার একটা দিন মনে হয় কি একটা বছরের সময় চাইতেছে। আগামী ৫ই আগস্ট আমার স্বামীর মৃত্যু বার্ষিকী, সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের ভাইরা আসলে যেই জন্য জীবন দিল এবং যারা গাজী ভাই বোনরা আমাদের আছে তারা যেই স্বপ্নের বাংলাদেশ চেয়েছিল সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আসলে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানটা সার্থক হবে। গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি নেতারা। দেশ গঠনের কাজেও নারীদের কাজে লাগানোর তাগিদ দেন তারা। যারা রক্ত, অশ্রু ও আত্মত্যাগের মাধ্যমে সাহস দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস রচনা করেছেন। ইনশাআল্লাহ বিএনপি নারীদের তাদের সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় প্রাপ্য সম্মান দিতে সক্ষম হবে। সেই স্বৈর শাসকের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু আজকে আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি, কোথাও কোথাও ক্ষমতার দম্ভ আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আজকে আমার সমাজকে উদ্ধার করতে হবে। আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মায়েদের প্রতিনিধি দেখব, যারা শুধু এই দেশের সুসন্তানদের গড়ে তুলবেন না, তারা এই দেশকে গড়ে তুলবেন। নারীদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীরা যাতে সমাজে পিছিয়ে না থাকে সেজন্য বাস্তবমুখী কর্ম পরিকল্পনার কথা জানান তিনি। বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন আপনাদেরই মতন। বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, বোন তার ভাইকে হারিয়েছেন। অনেক মা বোন নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হাজারো শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের আর্তনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে। দেশের মানুষের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই।
নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের প্রাধান্য দিতে তাদের নামে প্রান্তিক পর্যায়ে 50 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আবারও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে নির্বাচন হবে বলে আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান হবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব। জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, 1 বছর হয়েছে এখনও শহীদদের তালিকা করা হয়নি। অনেক শহীদ পরিবার অসহায় অবস্থায় দিন পার করছে। এটা বললেই সরকারের কেউ কেউ মন খারাপ করেন। ব্যর্থতা সামনে আসলেই তো সমালোচনা করা হয়। বিএনপি নির্বাচনের দাবি করলেই সমালোচনা করা হতো। এখন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত নির্বাচন দিতে বলছেন। বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যেতে নয়, জনগণের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিহিংসার কথাবার্তা বলা হচ্ছে তার একটা মাত্রা থাকা উচিত। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যে এটা খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে চায়, ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসবো। আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। জানান, রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় 16,000 মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এতে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পাচ্ছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয় সংস্কার ও সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে বলেও আশ্বাস দেন তিনি। ইনশাআল্লাহ পারবেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই। উদ্যোগটা একটু বলবেন। আমাদের মানে হেন উদ্যোগ নাই, সেটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি ডিটেইল বলতে চাই না। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? তো তারা হাসাহাসি শুরু করতো। আমি কেউ কেউ বলতো, স্যার আমার তো আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই। বুঝছেন? যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর ভোট দিতে পারি নাই। আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করে, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে এসব সংস্কার বাস্তবায়নে তারা কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলে ওটা থাকবে কিনা। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব ক্রমে করছে। ওই সংস্কার কমিশনের আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই।
তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতা আসবে, তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। গত এক বছরে বিভিন্ন আইনি সংস্কারের বিস্তারিত তুলে ধরেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের তারিখ একদিনও পেছাবে না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুসারে যথাসময় নির্বাচন হবে। আগামী 5 থেকে 6 দিন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। সচিবালয়ে বিএসআরএফ এর সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের অনেক অর্জন আছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে। গত 1 বছরে কোথাও পুলিশ ল্যাথাল উইপন ব্যবহার করেনি। ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগ থেকে স্থিতিশীলতা আনা একটা কঠিন কাজ ছিল, সেটা সরকার করতে পেরেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত 1 বছরে স্থিতিশীল আছে। 1-2টা খুন দেখে পুরো পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। শফিকুল আলম বলেন, রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে। ফ্যাসিস্ট আমলে 1 লাখ কোটি টাকার বেশি জ্বালানি খাতে চুরি হয়েছে বলেও জানান তিনি। তো আমি বলবো যে আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এইটার একটা দিন দেরি হবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়ে অতি দ্রুতই জুলাই সনদ তৈরি করা হবে বলে আলাপ আলোচনার মাধ্যমে তা স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অন্যদিকে তাড়াহুড়া না করে আরও কয়েকদিন আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিশনকে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরই মধ্যে 13টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের ঐকমত্য কমিশন সেখানে অনুঘটকের কাজ করবে। আজকের আলোচনার তালিকায় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি। এ সময় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্ধারণের প্রস্তাব দেয় বিএনপি। অন্যদিকে জামাত, এনসিপি সহ ইসলামী দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বন্টনে কমিশনের প্রস্তাবে সম্মত হয়েছে। তবে বাম দলগুলো বলছে, বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদে উচ্চকক্ষের প্রয়োজন নেই। আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি কি বিষয়ে আমরা একমত হয়েছে সেটি, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি কি অঙ্গীকার করা হচ্ছে, যেটা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবা আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে কিন্তু রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। সেই ঐকমত্য কমিশনের কিন্তু আজকে শেষ কর্মদিবস বা শেষ দিন, অর্থাৎ 30টি রাজনৈতিক দলের সাথে যে আলোচনা চলে আসছিল এতদিন, তার কিন্তু আজকে এই ইতি টানতে যাচ্ছে ঐকমত্য কমিশন। এবং এর মধ্যে কিন্তু 20টি বিষয়ের মধ্যে 13টি বিষয় আজকে পর্যন্ত ঐকমত্য হয়েছে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে, অর্থাৎ যে সকল সংস্কারের বিষয়গুলিতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে একটি যে সুপারিশ করবে বা জুলাই সনদ গঠিত হবে, সেই জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে কিন্তু এখন
প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন, এবং সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে খুব দ্রুতই পৌঁছে দেবেন, এমনটাই কিন্তু ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলিয়াস, তিনি কিন্তু দুপুরে এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন যে খসড়াটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং একটি বিষয় বলে রাখি যে জামায়াত এবং এনসিপি দুপুরের যে মধ্যাহ্ন বিরতি ছিল সেই বিরতিতে যেমনটি জানিয়েছিলেন যে জুলাই সনদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনি ভিত্তি না থাকলে তাতে তারা স্বাক্ষর করবে না, এবং এও বলেছেন এক ধরনের জোর দিয়ে বলেছেন যে গত 6 মাসে যে রাজনৈতিক দলগুলি যে ঐকমত্য কমিশনের সময় দিয়েছেন, যদি এইটার আইনি ভিত্তি না থাকে তাহলে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে জামায়াত ইসলামী। এমনটি কিন্তু দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে যে কথা বলেছেন তখন কিন্তু তিনি এই হুঙ্কারটি দিয়েছিলেন। একই সাথে কিন্তু গতকালও এনসিপি এবং জামাত কিন্তু একই এই বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে এটি আসলে জাতির সাথে তামাশা করা হবে, এবং এটি বাস্তবায়ন অর্থাৎ যে সকল সুপারিশগুলো গত 6 মাসে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছেছে এবং নেক্সট ইলেকশনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সরকার বা নির্বাচিত হবে তারা এটি। ওবায়দুল্লাহ মামুন, ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে অবস্থান কর্মসূচির ফলে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজটের। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরিয়ে গেলেও জুলাই সনদ ঘোষণা ও সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হন তারা। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই শহীদ পরিবার, জুলাই আহতদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দিতে হবে, তাদের দায়ী দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করতে হবে এবং জুলাইয়ে গণহত্যার বিচার কার্যের নির্দিষ্ট রুটম্যাপ দিতে হবে। এই 3টা দাবিকে রেখে জুলাই সনদ প্রণয়ন করতেই হবে, অন্যথায় আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এই পর্যন্ত 3বার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত একবারও তারা কথা রাখেনি। আমরাও রাষ্ট্রের জন্য জীবন দিতে গিয়েছিলাম, আমাদের অনেক ভাইকে হারিয়েছি। জুলাই আগস্টের আন্দোলনের গণকবর, শহীদ, জুলাই যোদ্ধা, এই ধরনের কোনো শব্দই আমরা জুলাই সনদের খসড়াতে দেখতে পাইনি। কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ মোড়ের সবকটি রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। এতে যান চলাচলও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সকাল 7টায় আসছি মেডিকেলে স্ত্রী নিয়ে, এখন কোনো যানবাহন নেই, যাবত অনেকক্ষণ দাঁড়া রয়েছি, বৃষ্টির ভিতর ভিজে ভিজে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি। অবস্থান কর্মসূচিকে ঘিরে পুরো শাহবাগ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জিয়া, জুলাই যোদ্ধাদের আন্দোলনের সবশেষ খবর আমাদেরকে জানাবেন, তারা আসলে কি বলছেন? যেবা এখন প্রায় 8.5 ঘন্টার কিছুটা বেশি সময় ধরে অবরুদ্ধ এই শাহবাগ মোড়। যারা অবরুদ্ধ করেছেন তারা জুলাই যোদ্ধা এবং তাদের একটাই দাবি, জুলাই ঘোষণাপত্রে যে সনদ, সেই সনদ যারা অতি দ্রুত চান সরকারের কাছ থেকে। সেই দাবিতে তারা এর আগে আরো কয়েকবার তারা আন্দোলন কর্মসূচি চালিয়েছেন, তারা রাজপথে নেমেছিলেন, কিন্তু তাদের সেই দাবি পূরণ না হয় বিভিন্ন আশ্বাসের কারণে তারা আবারও রাজপথে ফেরত এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের সুস্পষ্ট দাবি যে এবার তারা তাদের যে প্রত্যাশিত দাবি অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র, সেটা নিয়ে তারা রাজপথ ছাড়বেন। এছাড়া তারা কোনোভাবেই অর্থাৎ সরকারের কোনো ধরনের প্রতিশ্রুতি কিংবা কোনো ধরনের অন্য কোনো কিছু তাদের এই রাজপথ থেকে নিয়ে যেতে পারবেন না। এবং তারা এও বলছেন যে তারা ফুল নয়, ফল নিয়ে তারা ঘরে ফিরবেন। এবং তাদের যে আন্দোলন আজকে থেকে তারা যেটা শুরু করেছেন,
সেটা তারা 1 বছরও কেন তারা পাননি, এর পিছনে তারা দুটি কারণকে বড় করে দেখেছেন। তাদের দাবি হচ্ছে যে এর পিছনে রাজনৈতিক কোনো নোংরামি ছিল, যে কারণে তারা জুলাই ঘোষণাপত্র যে সনদ সেটি পাননি। পাশাপাশি এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নিয়ে তারা ক্ষমতা এসেছেন সেই শপথ তারা ভঙ্গ করেছেন। অর্থাৎ তাদের যে দাবি, তাদের যে প্রত্যাশা ছিল সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সে দাবি পূরণ করতে পারেনি, এবং এই জন্য তারা এই সরকারকে তারা দায়ী করছেন। তবে তারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারা এই জুলাই যে ঘোষণাপত্র যে সনদ সেটা নিয়ে তারা রাজপথ ফিরবেন, রাজপথ থেকে ঘরে ফিরে যাবেন, এবং আজকের এই তাদের যে অবরোধের কারণে যে ধরনের ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, তার জন্য তারা বারবার ক্ষমা চাচ্ছেন। তবে তারা আরেকটা অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেসব থেকে দূরে থাকার জন্য অর্থাৎ সচেতন থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তো যে বা এখন তারা রাজপথে আছেন, রাত্র প্রায় 7:30টার উপর হয়ে গেছে, তারা থাকবেন এবং তারা তাদের যে দাবি সেটা পূরণ করে তারা রাজপথ থেকে আন্দোলন যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। 31 জুলাই 2024 সারা দেশে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। শুধু আন্দোলনের আগুনে নয়, ঘরের আগুনেও পুড়তে শুরু করে জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগ। এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ডিবি হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘটনাবহুল সেই দিনের আদ্যপান্ত জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন কতটা ঘনিয়ে এসেছে। দিনটি ছিল 31 জুলাই। ছাত্র জনতার আন্দোলন দমানোর সকল কূটকৌশলই ভেস্তে যাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকদিনের লাগামহীন নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা আমি বুঝেছি, শিবির ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত 9 দফার পক্ষে জনমত গঠন করতে থাকেন তারা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়ে নাজেহাল হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন ঘটনা ছিল আওয়ামী লীগের ইতিহাসে নজিরবিহীন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। আটক সমন্বয়কদের পরিবারের সাথেও দেখা করতে দেয়নি আওয়ামী পুলিশ বাহিনী। আমরা জাস্টিস চাই, আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে ফেসবুক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আলাদা 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আজ এই আদেশ দেন। আগামী 11 ও 13 আগস্ট মামলা সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের 6টি মামলায় শেখ হাসিনা সহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2024 সালের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। 10 মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। আসামির সংখ্যা এইটা নিয়ে বিতর্ক করে তো লাভ নাই। কোনোটায় 12 জন, কোনোটায় 17 জন, কোনোটায় 18 জন, সব মিলিয়ে আমরা কাউন্ট করে দেখেছি মোট 27 জন হয়। গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি, এমনকি কোন পরিস্থিতিতে বল প্রয়োগ করা হয়েছিল তদন্তেই তা বেরিয়ে আসবে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে এক ব্রিফিংয়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এনসিপি বা বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর দুর্বলতা নেই, জীবন রক্ষার্থেই তাদের কেবল প্রোটেকশন দেয়া হয়েছে। এদিকে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিবুদ্দৌলা জানান, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের তৎপরতা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার ব্রিফিং করে সেনা সদর। গেল 4 সপ্তাহে চাঁদাবাজি, মাদক, মব ও বিভিন্ন সময় লুট হওয়া 37টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি 813 জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা দুঃখজনক, তবে বিষয়টি তদন্তের পর পরিষ্কার হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকার নিয়ন্ত্রণ ও কুকিচিনের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি বলেন, এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে সেনাবাহিনী। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। অরাজক পরিস্থিতির সৃষ্টির অভিযোগে মেজর সাদিকের বিষয়টি সেনাবাহিনী তদন্ত করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নীতি সুধার 10 ভাগ ধরে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দিতে পারে না কেন্দ্রীয় ব্যাংক। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ব্যাংকগুলো শক্তিশালী রূপে ফিরবে। আগে বিতরণকৃত ঋণ দেদারসে পাচার হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বিনিয়োগ বাড়ানো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। আগামী নির্বাচনের পর এমনিতেই দেশে বিনিয়োগ বেড়ে যাবে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বৃহস্পতিবার চলতি অর্থ বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.2%। যদিও আগের মুদ্রানীতিতে লক্ষ্য ছিল
9.8%। তবে খেলাপি ঋণ অর্থ পাচারে ব্যাংকগুলোর ভগ্নদশায় ঋণ দেবার সক্ষমতা না থাকায় লক্ষ্য অর্জিত হয়েছে মাত্র 6.4%। গভর্নর বলছেন, ঋণ নিয়ে অর্থ বিদেশে পাচার করায় অর্থনীতির জন্য কোনো লাভ হয়নি। যে লোনগুলো বেনামিতে নেওয়া হয়েছে, পাচার হয়ে গেছে যে অর্থগুলো, এই লোনটা আমার দেশে কি কন্ট্রিবিউট করেছে বলুন? আমি দেখালাম 14% প্রবৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের লোন, এসালামের পকেটে গেল। কি লাভ হয়েছে দেশে? ক্ষতি তো হয়েছে। কাজে আমাকে বুঝতে হবে যে অল্প দিয়েও অনেক দূর যাওয়া যায় যদি সঠিক ব্যবহার হয়। অর্থাৎ বর্তমানের যে লোনের চিত্র, অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ লোন নিচ্ছে না, সব জায়গায় ব্যাংকগুলো ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, সেগুলোকে আবার শক্তভাবে গড়ে তুলতে পারি, সেটা রেজলিউশন প্রসেসের থ্রুতেই হতে হবে। তাহলে পরে ব্যাংকিং খাতের চিত্র আজ থেকে 3-4 বছরের মধ্যে একটা ভিন্ন রূপ নেবে, এটা আমাদের প্রত্যাশা। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা ওঠানোর প্রবণতা নিয়ে গভর্নরের মন্তব্য, এতে ব্যাংকগুলোরই দায় কমে যাচ্ছে। ডিপোজিট উইথড্রয়াল নিয়ে আমি চিন্তিত নই, যেটা হচ্ছে খুব ট্রিকল ডাউন একটা হচ্ছে, তো ওটা আমাদের লায়াবিলিটিকে কমিয়ে দিচ্ছে। আলটিমেট লায়াবিলিটি তো ডিপোজিটই, কাজে ওই লায়াবিলিটিটাও কমে আসতেছে ধীরে ধীরে। যেটা সবাই বলছে যে ইলেকশন পরবর্তীকালে আমরা হয়তো বিনিয়োগ চিত্র একটু ভিন্ন দেখতে পারবো, যদি রাজনৈতিক পরিবেশ সবকিছু তখন ঠিক থাকে। বিনিয়োগ বৃদ্ধি করা আমাদের বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না, বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে সরকার। মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে পারা কেন্দ্রীয় ব্যাংকের বড় সফলতা বলে মনে করেন গভর্নর। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আওয়ামী ফ্যাসিবাদী কূটনীতিকরা থাকায় দেশের কূটনীতি সঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দোসরদের না সরালে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বলে মনে করেন তারা। জোর দেন পররাষ্ট্রনীতির ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্যে। ইমরুল কায়েসের রিপোর্ট। পররাষ্ট্রনীতি নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বক্তারা বলেন, বিভিন্ন খাতে সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করলেও পররাষ্ট্র খাতে কোনো কমিশন গঠন করা হয়নি। আওয়ামী লীগ আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকরা দলীয় নেতাদের মতো কাজ করেছে অভিযোগ করে বক্তারা বলেন, বিপ্লবের কোনো আকাঙ্ক্ষার ছোঁয়া নেই কূটনীতিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক আচরণ ফ্যাসিবাদের 16 বছরে গভীরভাবে প্রশ্নবিদ্ধ ছিল। আমাদের অনেক কূটনৈতিক, তারা কূটনৈতিক সুলভ আচরণ করেন নাই। তারা অনেকে পার্টির সদস্য হয়ে গেছেন। দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, তাদের এখান থেকে সরিয়ে দিতে হবে। রাজনৈতিক সহমত থাকে না বলে আমরা রাজনৈতিকভাবে নিজেরা অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত থাকি বলেই আমরা কোনো সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী ফরেন পলিসি লাইন তৈরি করতে পারি না। আজকে যখন বাংলাদেশে ব্যাপক ধরনের সংস্কার কার্যক্রম চলছে, তখন কিন্তু সেগুলো খুব একটা আলোচনায় আসে, খুব একটা গুরুত্ব পাচ্ছে। তারা অভিযোগ করেন, এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারছে না। সঠিক পররাষ্ট্রনীতির জন্য রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠার উপর জোর দেন বিশ্লেষকরা। নেগোসিয়েশন হচ্ছে এখন প্রধান টুল, সেইটা করার মতো দক্ষতা থাকা দরকার। আর সেটা কোন লক্ষ্যে করা হবে? ন্যাশনাল ইন্টারেস্টে করা হবে নাকি কোয়ার্টার ইন্টারেস্টে করা হবে, কারো অ্যাপেন্ডিক্সে করা হবে? বেসিক ডিসিশন। এই বেসিক ডিসিশনে বাংলাদেশের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় ইন্টারেস্টটা আমরা যাতে রক্ষা করতে পারি। সবার সাথে আলাপ আলোচনা করেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত আসা উচিত ছিল। আমরা ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে দেখতে পারি, ইউএন এর হিউম্যান রাইটস বডি বাংলাদেশে অ্যালাউ করার ক্ষেত্রে দেখতে পারি, ফরেন পলিসির অন্যান্য ক্ষেত্রেও দেখতে পারি। ইভেন কাকে কোথায় অ্যাপয়েন্ট করা হচ্ছে গত 1 বছর ধরে, সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ডিসকাশন হয় নাই, কোনো ধরনের ডায়ালগ হয় নাই। আমাদের এখানে বলিষ্ঠতার সাথে ইমানের জোরে বলিয়ান চায়নার সাথে একটা সুদৃঢ় রিলেশনশিপ করতে হবে। এন্ড ইফ ইউ হ্যাভ সুদৃঢ় রিলেশনশিপ উইথ চায়না, ইউ উইল অলসো হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। ওয়ান ডাজ নট হ্যাভ টু বি এট দ্য এক্সপেন্স অফ দি আদার। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানান তারা। আমরা খেয়াল করেছি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া দল থেকে যে 10 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ পদবি ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজ বিভিন্ন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। এই বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিএম কাদের ও দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের 20(1) ক ধারা প্রয়োগ থেকে বিরত থাকতেও বলা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত 10 জনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবি ফিরিয়ে দেওয়ার আদেশের পাশাপাশি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। 10 জুলাই অব্যাহতিপ্রাপ্ত নেতারা জিএম কাদের সহ 2 জনকে বিবাদী করে আদালতে মামলা করেন। মামলায় বলা হয়েছে 2019 সালের 18 জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দলের গঠনতন্ত্র পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের 28 ডিসেম্বর পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন জিএম কাদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফ্যাসিবাদ চরমপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে সতর্ক থাকতে বললেন তারেক রহমান। ন্যায়ভিত্তিক দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কিছুদিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। আগামী 5-6 দিন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। জুলাই সনদের খসড়া দ্রুত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাতে চায় কমিশন। সনদ ঘোষণার দাবিতে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরু। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু। বিনিয়োগ বাড়ানো কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয় বললেন গভর্নর। নির্বাচনের পর দেশের বিনিয়োগ এমনিতেই বাড়বে বলে আশা। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।